ইরাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে ততক্ষণে অগ্নি বুঝতে পারে যে ইরার লেবার পেন শুরু হয়েছে। অগ্নি যখন ইরাকে হসপিটালে নিয়ে যাবে বলে কোলে উঠাতে নেয়, তখন দেখে বিছানার সাদা চাদরের অনেকটা জায়গা জুড়ে রক্তে লাল হয়ে আছে। বিছানায় এতটা রক্ত দেখে অগ্নি আঁতকে ওঠে। অগ্নির আর বুঝতে বাকি থাকে না যে ইরার বেশ অনেকটা ব্লিডিং হয়েছে। অগ্নি যে কাউকে ডাকবে সে উপায়ও নেই, কারণ আজ সকাল থেকে অগ্নির বড় খালু মৃত্যু সজ্জা রয়েছে বলে আজ বিকেলে শেখ বাড়ি সবাই তাকে দেখতে গিয়েছে। শেখ বাড়িতে বর্তমানে এমন কোনো বয়োজ্যেষ্ঠ মহিলা কাজের লোকও নেই যার সাথে থেকে অগ্নি কোনো সাহায্য নেবে। তাই অগ্নি বেশ কিছু না ভেবে ইরাকে নিয়ে রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে। এখন ইরার ওজন প্রায় ৭৫ কেজি। ইরা আগের তুলনায় অনেকটা গোলুমোলু হওয়ায় অগ্নির রুম থেকে শেখ বাড়ির পার্কিং এরিয়া পর্যন্ত ইরাকে কোলে করে নিয়ে যেতে অগ্নিকে অনেকটা বেগ পোহাতে হলো। কিছু সময়ের মধ্যে অগ্নি নিজেই ড্রাইভ করে ইরাকে হসপিটালে নিয়ে যেতে থাকে। ইরাকে এভাবে কষ্ট পেতে দেখে অগ্নি ইরার হাত ধরে বারে বারে বলতে থাকে, জান, তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে, তোমার কোনো ভয় নেই। দেখবে খুব তাড়াতাড়ি আমি তোমাকে এবং আমার সন্তানদেরকে নিয়ে আবার বাড়ি ফিরে আসব। অগ্নি ইরাকে নিয়ে হসপিটালে যাওয়ার সময় মিমি এবং স্বাধীনকে কল করলো হসপিটালে আসার জন্য। অগ্নি ইরাকে যে হসপিটালে নিয়ে গেছে, মিমিও সেই হসপিটালের ডক্টর। সেই সুবাদে মিমির বাসা হসপিটাল থেকে খুব একটা বেশি দূরে না। তাই অগ্নি কল করার সাথে সাথেই মিমি এবং স্বাধীন হসপিটালে এসে উপস্থিত হয়। মিমি অনেকটা সময় নিয়ে ইরার কন্ডিশন দেখলো। কিছুক্ষণ পরে মিমি তাড়াহুড়ো করে ডেলিভারি রুম থেকে বেরিয়ে এসে অগ্নিকে বলল, ভাইয়া, অনেকটা ব্লিডিং হওয়ার কারণে ইরার অবস্থা তেমন একটা ভালো না। আমাদের যত দ্রুত সম্ভব সিজার করতে হবে। অগ্নির হাত পা থরথর করে কাঁপছে। সে কোনো রকমে মিমিকে বলল, যা করতে হয় করো, আমি শুধু ইরা আর আমার বেবিদের সুস্থ অবস্থা দেখতে চাই। মিমি আমতা আমতা করে জবাব দিল, ইরার অনেকটা ব্লিডিং হয়েছে, জানি না কি হবে। তবে ভাইয়া, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। কথা শেষ হতে মিমি তাড়াহুড়ো করে ওটির দিকে চলে যায়। ইরাকে অপারেশন থিয়েটারে নেওয়ার সঙ্গে সঙ্গেই অগ্নি শারমিন শেখকে কল করে সমস্ত কিছু বলে দিয়েছিল। তাই ১ ঘন্টার মাথায় শারমিন শেখ সহ শেখ বাড়ির প্রত্যেকটা সদস্য হসপিটালে এসে উপস্থিত হয়। পুরো ২ ঘন্টা পরে অপারেশন থিয়েটার থেকে একজন নার্স বেরিয়ে আসে। ফুটফুটে একটি বাচ্চা। নার্সকে বাচ্চা নিয়ে বেরিয়ে আসতে দেখে অগ্নি শেখ সহ শেখ পরিবারের সকলে তার দিকে এগিয়ে যায়। স্বাভাবিকভাবে ডেলিভারির পরে পরিবারের লোকজনদের কাছে বাচ্চা দেওয়ার সময় হাসি খুশিভাবে নার্সরা মিষ্টিমুখ করার জন্য কিছু অর্থ দাবি করে। তবে তাদের ক্ষেত্রে এমন কিছুই ঘটল না। নার্সটি বিষণ্ণ ভাব নিয়ে শারমিন শেখের কোলে বাচ্চাকে তুলে দিয়ে অগ্নিকে উদ্দেশ্য করে বলে, স্যার, আপনার ২টা কন্যা সন্তান হয়েছে। যমজ কন্যা সন্তান হয়েছে শুনে শেখ বাড়ির সকল সদস্য খুশিতে আত্মহারা হয়ে গেল। বহু বছর পরে শেখ বাড়িতে কন্যা সন্তানের আগমন হলো। শেখ বাড়ির শেষ কন্যা সন্তান ছিল ইরার মা। আর এবার ঘর আলো করে এলো অগ্নির ২ মেয়ে। অভ্র এবং শুভ্র সহ সকল সদস্য এগিয়ে এসে বাচ্চাটিকে দেখছে এবং কখন অন্য বাচ্চাটিকে আনা হবে সেই অপেক্ষায় রয়েছে। কিন্তু অগ্নি একবারের জন্য বাচ্চাটির দিকে না তাকিয়ে উতলা হয়ে নার্সকে জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ কেমন আছে? স্যার, আপনার ওয়াইফ সুস্থ আছে। ২-৩ ঘন্টার মধ্যে ওনাকে কেবিনে শিফট করা হবে। ইরা সুস্থ আছে শুনে সবার মুখে খুশির ঝলক দেখা গেল। নার্সের মুখে ইরার সুস্থতার কথা শুনে অগ্নির দেহে যেন প্রাণ ফিরল। তখনই শারমিন শেখ নার্সকে জিজ্ঞেস করলো, আমাদের আরেকটা বাচ্চাকে নিয়ে আসেন। নার্সটি তখন মাথা নিচু করে ফেললো। কিছুক্ষণ পরে আমতা আমতা করে বলল, সরি ম্যাম, আমরা এখন ওই বাচ্চাটিকে দিতে পারবো না। বাচ্চাটির অবস্থা খুব খারাপ, তাই ওকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমাদের হাতে আর কিছু নেই, আপনারা আল্লাহকে ডাকুন। এই কথাটা শোনা মাত্রই যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। অগ্নি ধূপ করে সেখানে বসে পড়ে। এই ছোট্ট একটা কথা শেখ বাড়ির প্রতিটা সদস্যদের বুক চেরা যায়। শারমিনও ভেঙে পড়েন। তাই অভ্র এগিয়ে এসে শারমিন শেখের কাছ থেকে বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয়। শুভ্র গিয়ে শারমিন শেখকে ধরে একটা চেয়ারে বসায়। তারপর অগ্নি এবং শারমিন শেখকে সান্ত্বনা দিয়ে শুভ্র বলে, তোমরা একদম টেনশন করো না, বেবির কিচ্ছু হবে না, আল্লাহ তাআলা সব ঠিক করে দেবে। তোমরা ধৈর্য ধরো, ভেঙে না পড়ে আল্লাহকে ডাকো। শুভ্রর কথা শুনে অগ্নি সেখান থেকে উঠে চলে গেল হসপিটালের নামাজ ঘরের দিকে। তারপর অজু করে এসে একটা জায়নামাজ নিয়ে নামাজে বসে পড়ল। তারপর নফল নামাজ পড়ে মোনাজাত করার সময় কান্নায় ভেঙে পড়ল। কান্না করতে করতে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তুমি সীমাহীন ক্ষমতার অধিকারী,
তুমি সব পারো। দয়া করে তুমি আমাকে সন্তান হারানোর বেদনা দিও না। এই কষ্ট সহ্য করার ক্ষমতা আমার মাঝে নেই। আমি যখন শুনেছি আমার সন্তানের জীবন সংকটে আছে, তখনই আমি পৃথিবীর অন্য কারো কাছে সাহায্য না চেয়ে তোমার সেজদায় লুটিয়ে পড়েছি। তুমি আমাকে খালি হাতে ফিরিও না। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও। ওকে তোমার সৃষ্টি এই অসীম সৌন্দর্যময় পৃথিবীটাকে দেখার সুযোগ করে দাও। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হলো পিতার কাছে সন্তানের লাশ। হে আল্লাহ, তুমি দয়া করে এই কষ্ট আমায় দিও না। কথাগুলো বলতে বলতে অগ্নি কান্নায় ভেঙে পড়ল। ওদিকে কয়েক ঘন্টা পরে যখন ইরার জ্ঞান ফেরে, তখন ইরা বারে বারে তার বাচ্চাদের দেখতে চাইছিল। শারমিন শেখ একটি বাচ্চাকে নিয়ে আসলে ইরা অন্য বাচ্চার খোঁজ করতে শুরু করে। উপায়ন্তর না পেয়ে শারমিন শেখ এটা ওটা বলে বোঝানোর চেষ্টা করে যে এক বাচ্চা কান্না করলে অন্য বাচ্চার ঘুম ভেঙে যায়, তাই অন্যজনকে নিয়ে অভ্র এবং অগ্নি পাশের কেবিনে আছে। কিন্তু কয়েক ঘন্টা পার হওয়ার পরেও যখন অন্য বাচ্চাটিকে ইরার কাছে আনা হচ্ছিল না, তখনই ইরা বুঝে যায় যে তার আরেক বাচ্চার কোনো একটা সমস্যা হয়েছে। তারপর ধীরে ধীরে ইরাও জানতে পারে যে তার অন্য সন্তানটিকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কথাটা জানার পরে ইরার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছিল এক বুক ফাটা আর্তনাদ। তবে সদর সিজার হওয়ার ইরান এমন একটা অবস্থায় ছিল যে সে তার সন্তানের সুখে কান্নাও করতে পারছিল না। কষ্টগুলো তার বুকে দলা পাকাতে শুরু করলো। এভাবে কেটে যায় 3টা দিন। এই 3টা দিনে পরিবারের সকল সদস্য সুস্থ সন্তানটিকে কোলে নিলেও অগ্নি একবারের জন্য তার মেয়েকে কোলে নেয়নি। সিজারের 3 দিন পরে ইরাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়, তাই সবাই মিলে জোর করে ইরাকে বাড়িতে নিয়ে যায়। ইরা কোনোভাবে যেতে চাইছিল না হসপিটাল থেকে। এক সন্তানকে হসপিটালে ফেলে রেখে অন্য সন্তানকে নিয়ে যাওয়াটা একটা মায়ের পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়, তাই স্বাভাবিকভাবে ইরাও এটা মানতে পারছিল না। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে জন্মের 10 দিন পরে অগ্নির দ্বিতীয় সন্তান সুস্থ হয়ে মায়ের কোলে ফেরে। অগ্নিও সেই দিনে তার 2 মেয়েকে একসঙ্গে কোলে নেয় এবং বলে, আমার সুখ পাখি। অগ্নি এক মেয়ে যেহেতু হসপিটালে মৃত্যুর মুখে ছিল, তাই তার মেয়েদের আকিকা জন্মের 7ম দিনে করা হয়নি। তবে একজন আলেমের সঙ্গে কথা বলে পরবর্তীতে অগ্নির মেয়েদের আকিকা করে নাম রাখা হয়। একজনের নাম সুখ আর অন্যজনের নাম পাখি। অগ্নির মেয়ে দুটো দেখতে একদম মায়ের মতো চোখ ধাঁধালো সৌন্দর্যের অধিকারী হয়েছে। সে একবারই সেদিনে আনন্দে মেতে ওঠে। তারপর 2 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে যেতে থাকে অগ্নি এবং ইরার দিনগুলো। দেখতে দেখতে কেটে যায় আরও 4টা বছর। মায়া খুব ভালোভাবে তার পড়াশোনা শেষ করেছে। আতিয়া বেগম এবং আরাব খানের বয়স হয়েছে, তাই তুর্য এখন বাংলাদেশে থেকেই তার ব্যবসা সামলায়। খুব বেশি প্রয়োজন হলে তবে দেশের বাইরে যায়। মায়া এবং তুর্য এখন সুখের সংসার করছে, তবে তাদের সংসারে রয়েছে অপূর্ণতার ছায়া। সব থেকেও তারা নিঃস্ব। গত 5টা বছর ধরে মায়া একটা সন্তানের জন্য নামাজে বসে আল্লাহর কাছে আহাজারি করে কাঁদে। তবু আল্লাহ মায়াকে একটা সন্তানের সুখ দেয়নি। তুর্য নিজেও খুব করে একটা সন্তান চায়, তবে মায়া কষ্ট পাবে ভেবে মুখে কখনো প্রকাশ করেনি। 6 দিন আগে তুর্য লন্ডনে গিয়েছে তার কোম্পানির একটা গুরুত্বপূর্ণ কাজে। এমন সময় তুর্যের বড় ফুপি এসে উপস্থিত হয় শেখ বাড়িতে। তুর্যের বড় ফুপি পারভিন বেগম যেহেতু আগে থেকেই মায়াকে সহ্য করতে পারে না, তাই সুযোগ পেলে সে মায়াকে কটু কথা বলতে শুরু করেন। আতিয়া বেগম এবং আরাব খানের সামনে মায়ের সঙ্গে অনেক ভালো ব্যবহার করলেও তাদের চোখের আড়ালে মায়াকে অপমান, অলক্ষী এবং বন্ধ্যা বলে গালিগালাজ করে। এমনই একদিনের ড্রয়িং রুমে মায়াকে একা পেয়ে পারভিন বেগম মায়াকে উদ্দেশ্য করে বলছিল, অপয়া অলক্ষী মেয়ে কোথাকার, প্রথমে নিজের বাপ মাকে খেয়েছে, তারপর এসে আমার ভাইয়ের ঘাড়ে পড়েছে। আমার ভাইয়ের ঘাড়ে পড়ে খেয়েও শান্তি হয়নি, তাই আমার হীরার টুকরো ভাতিজাটার জীবন নষ্ট করেছে। বন্দামে কোথাকার, বিয়ের এত বছর হয়ে গেল এখনও আমার ভাতিজাটাকে একটা সন্তানের মুখ দেখাতে পারলো না। তুর্য এবার বাড়ি ফিরলে ওকে আমরা আবার বিয়ে করাবো, এভাবে ওর জীবনটা নষ্ট হতে দেব না। এবার তুর্য বাড়ি ফিরুক, আমি জুয়ের সঙ্গে তুর্যর বিয়ে দেব। মায়া এসব কথা শুনে নীরবে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিল। তখনই হঠাৎ সদর দরজায় তুর্য এবং ইমনকে দেখা যায়। আজ মায়ার জন্মদিন, তাই তুর্য মায়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু না জানিয়েই হঠাৎই ইমনকে সাথে নিয়ে বাংলাদেশে ফিরে এসেছে। তবে বাড়ির ভিতরে ঢুকতেই যে এমন কিছু সম্মুখীন হতে হবে তা তুর্য স্বপ্নেও ভাবতে পারেনি। তুর্য এখনও চিন্তাও করতে পারেনি যে তার অবর্তমানে তার বাড়িতেই তার বউ মানসিক নির্যাতনের শিকার হয়। তুর্যের ফুপির এমন ব্যবহার দেখে ইমনও স্তব্ধ হয়ে গেল। কথায় আছে, কিছু কিছু সম্পর্ক নাকি রক্তের সম্পর্ককেও হার মানায়। ইমন এবং মায়ের সম্পর্কটাও ঠিক ওই রকম। মায়া লন্ডনে যাওয়ার 1 বছর পরে একদিন কথায় কথায় ইমনকে বলেছিল যে
আমার বাপের বাড়ির সম্পর্কে বলতে গেলে এই পৃথিবীতে আমার মামুনি ছাড়া আর কেউ নেই। না আছে বাবা মা আর না আছে কোনো ভাই বোন। এক কথায় আমি পিওর অনাথ একটা মেয়ে। মায়ের কথা শুনে সেদিন ইমন মায়াকে ধমক দিয়ে বলেছিল, এই পাগলি মেয়ে, কে বলেছে তোর কেউ নেই? এই পৃথিবীতে এখনও তোর এই ভাই বেঁচে আছে। আর কখনো যদি বলেছিস তুই অনাথ, তাহলে চাপড়ে তোর গাল লাল করে দেব। সেই থেকে মায়া এবং ইমন দুজনে একে অপরকে ভাই বোন হিসেবে মেনে নিয়েছে। তাই আজ ছোট বোনকে এইভাবে মানসিক নির্যাতিত হতে দেখে ইমনেরও চোখ ভিজে ওঠে। তখনই তুর্য জোরে জোরে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। আতিয়া বেগম একটু ঘুমিয়েছিল। এমন সময় হঠাৎ ছেলে চিৎকার শুনে আতিয়া বেগম কোনো রকমে তার রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে হঠাৎ এত রাগীভাবে তুর্যকে দেখে আতিয়া বেগম অবাক হয়ে তুর্যকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? কখন এসেছিস তোরা? কাল রাতেও তো তোদের সঙ্গে কথা হলো, তোরা যে আসবি বললি না তো? তুর্য রাগে চোখে পারভিন বেগমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমরা যে আসবো সেটা কাল রাতে তোমাদেরকে বললে কি আজ তোমার ননদের আসল রূপটা দেখতে পারতাম? আমি যদি তোমাকে না জানিয়ে আসতাম, তাহলে তো আমি কখনো জানতেই পারতাম না যে আমার বাড়িতে নিজের স্ত্রী কতটা নির্যাতিত। তুর্যর এমন কথা শুনে আতিয়া বেগম কিছুই বুঝতে পারে না। তবে পরক্ষণে মায়ার দিকে তাকিয়ে আতিয়া বেগমের বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে, কারণ মায়া তখনও ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিল। আতিয়া বেগম তাড়াহুড়ো করে মায়ের কাছে গিয়ে মায়ের চোখের পানি মুছে দিয়ে মায়াকে জিজ্ঞেস করে, কী রে মা, কী হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? তুর্য তখন আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, মায়া কান্না করছে কেন তা তোমার ননদকে জিজ্ঞেস করো। সে খুব ভালোভাবেই জানে যে মায়া কেন কান্না করছে। তুর্যের কথা শুনে আতিয়া বেগম সোফায় বসে থাকা তার ননদ পারভিন বেগমের দিকে তাকালো। ওদিকে তুর্যকে দেখার সাথে সাথেই পারভিন বেগমের সমস্ত তেজ চেস নিমেষে উধাও হয়ে গেছে। পারভিন বেগম তো স্বপ্ন ভাবেনি যে হঠাৎ তুর্য খান বাড়িতে উপস্থিত হবে। সে তো মায়াকে একা পেয়েছে ভেবে মনের আনন্দে তার সব ক্ষোভ মায়ার ওপর ঝাড়ছিল। হঠাৎ এভাবে পরিস্থিতি উল্টে যাবে কে জানতো। তাই কি করবে বুঝতে না পেরে পারভিন বেগম ভেজা বিড়ালের মতো কাচুমাচু হয়ে ড্রয়িং রুমের সোফার উপরে বসে আছে। তুর্যর এমন চেঁচামেচি শব্দ শুনে লাইব্রেরিতে বই পড়তে থাকা আরাফ খানও এবার বেরিয়ে এলো। আরাফ খান সিঁড়ি দিয়ে নামতে নামতে জোর গলায় বলল, কি হয়েছেটা কি? বাড়িটাকে কি মাছের বাজার পেয়েছো? এত চিৎকার চেঁচামেচি কিসের? আরাফ খান নিচে আসতেই তুর্য তাকে সবকিছু খুলে বলল। তুর্য রাগী গলায় বলল সেই সবকিছু যা সে নিজে দেখেছে এবং শুনেছে। ওদিকে ভাইকে দেখে পারভিন বেগম যেন একটু জোর ফিরে পেল। তাই সে সোফার থেকে উঠে এসে আরাফ খানের সামনে দাঁড়িয়ে তুর্য এবং বাড়ির সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি কি ভুল কিছু বলেছি নাকি? তুর্য এই খান বাড়ির একমাত্র ছেলে। ও যদি এই বন্ধ্যা মেয়েকে নিয়ে সারা জীবন পড়ে থাকে, তাহলে আর 50 বছর পরে তো খান বাড়ির কোনো অস্তিত্বই থাকবে না। আমাদের বংশ এগোনোর জন্য সন্তান প্রয়োজন, যা এই মেয়েটা দিতে পারবে না। তুর্য এবার ঠান্ডা গলায় পারভিন বেগমকে জিজ্ঞেস করলো, আপনাকে কে বলেছে যে মায়া সন্তান জন্ম দিতে অক্ষম? ও যদি বন্ধাই না হতো তাহলে তো গত 6 বছরে আমরা একটা বংশধর পেয়ে যেতাম। এখনো সময় আছে তুর্য, তুই আবার বিয়ে কর। তুই রাজি থাকলে আমি জুইকে তোর সঙ্গে বিয়ে দেবো। আতিয়া বেগম চমকে উঠল পারভিন বেগমের মুখে এমন কথা শুনে। সে কোনো রকম নিজেকে সামলে বলল, আপা, আপনি এসব কি বলছেন? ওদের এই সুন্দর সংসারে আপনি কেন আগুন লাগাতে চাইছেন? আপনি একজন মা হয়ে কিভাবে এই এতিম মেয়েরা সংসার ভাঙার পরিকল্পনা করছেন? আমি তো ওর সংসার ভাঙার কথা একবারও বলিনি। আমি বলেছি তুর্যকে আবার বিয়ে করাতে। তোমার ভাইজিও এ বাড়িতে থাকবে। আমি কি তোমার ভাইজিকে এখান থেকে বের করে দিতে বলেছি নাকি? ও পড়ে থাকবে বাড়ির এক কোণে। তখনই তুর্য আরাফ খানকে উদ্দেশ্য করে বলে উঠল, বাবা, আমি চাইলে অনেকক্ষণ আগেই তোমার বোনের জিপ টেনে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম তোমার বোনের আসল রূপটা তোমার সামনে তুলে ধরতে। আশা করি আমি তা পেরেছি। এবার তুমি থাকো তোমার বোনকে নিয়ে, কিন্তু যে বাড়িতে তোমার বোন থাকবে সেই বাড়িতে আমি আর মায়াকে রাখবো না। আমি আজই মায়াকে নিয়ে লন্ডনে চলে যাব। তুর্যের এহেন কথা সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তুর্য আবার মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া যাও, রুমে গিয়ে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও। আমরা আজ রাতেই লন্ডনে ব্যাক করব। বেশি ঢং করিস না ওই মেয়েকে নিয়ে, শেষে দেখা যাবে। পারভিন বেগম তার কথা শেষ করার আগে আরাফ খান সজোরে চর বসিয়ে দিল বোনের গালে। আরাফ খানের এমন কাজে উপস্থিত সবাই চমকে উঠলেও তুর্য মনে মনে খুব খুশি হলো। বড় ভাইয়ের হাতে চর খেয়ে শারমিন বেগম কান্না করতে করতে বলল, ভাইজান, আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, এই কাজটা আমার অনেক আগে করা উচিত ছিল।
বাপ মা মরা ওই এতিম মেয়েটাকে কম অত্যাচার করিসনি তুই? তুই যখনই আসিস তখনই ওর সাথে খারাপ ব্যবহার করিস, ওকে মানসিকভাবে অত্যাচার করিস। কি ক্ষতি করেছে মেয়েটা তোর? কিসের এত ক্ষোভ ওর প্রতি? তুর্য পারভিন বেগমকে কোনো কথা না বলতে দিয়ে নিচে বলল, জানো বাবা কিসের ক্ষোভ? মায়া আমার জীবনে এসেছে বলে উনি ওনার নষ্ট এবং দুশ্চরিতা মেয়েকে আমার গলা ঝুলিয়ে দিতে পারেনি। সেই ক্ষোভ থেকে উনি মায়ের সঙ্গে এমন ব্যবহার করেন। একদম আমার মেয়ে সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবি না। সিরিয়াসলি? আমি উল্টাপাল্টা কথা বলছি? আপনি কি ভেবেছেন আমি লন্ডনে থেকেও আপনার লন্ডনে থাকা মেয়ের কোনো খোঁজ খবর রাখেনি? আপনি কি মনে করেন যে আমি আপনার মেয়ে সম্পর্কে কিছু জানি না? লন্ডনে আপনার মেয়ে যে 2টা বছর একটা ছেলের সঙ্গে রিলেশনশিপে ছিল এবং লন্ডনে থাকতে একবার অ্যাবর্শন করিয়েছে, তার কিছুই আমি জানি না? পারভিন বেগমের মুখটা এবার কাঁচুমাচু হয়ে গেল। এতদিনে সে ভেবেছিল তুর্য হয়তো জুঁইয়ের ব্যাপারে কোনো কিছু জানে না, তাই সে তুর্যের সঙ্গে জুঁইয়ের বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছিল। কিন্তু এবার সে বুঝতে পারল যে মায়া থাকুক আর না থাকুক, জুঁই কখনো এ বাড়ির বউ হতে পারবে না। ভাগ্নির এমন কুকীর্তির কথা শুনে আরাব খানও মাথা নিচু করে ফেললেন। পারভিন বেগমও লজ্জায় মাথা নিচু করে তার রুমে চলে গেল। কিছুক্ষণ পরে তার সমস্ত জিনিসপত্র নিয়ে সে খান বাড়ি থেকে চলে গেল। আজ সারাদিনের সমস্ত ঘটনা নিয়ে মায়ের মনটা খুব খারাপ হয়েছিল। তাই রাতে বাড়ির সবাই মিলে মায়ের মন ভালো করার জন্য খুব সুন্দরভাবে মায়ের বার্থডে সেলিব্রেট করলো। রাতে তুর্য ফ্রেশ ও ওয়াশরুম থেকে বেরিয়ে এসে মায়াকে রুমে পেল না। তুর্য মায়াকে খুঁজতে খুঁজতে বেলকনিতে গিয়ে দেখলো বেলকনির রেলিং ধরে আকাশপানে তাকিয়ে দাঁড়িয়ে আছে মায়া। তুর্য প্রথমে ধীরে ধীরে মায়ের পেছনে গিয়ে দাঁড়ালো, তারপর পেছন থেকে আলতো করে মায়ের কোমর জড়িয়ে ধরে মায়ের কাঁধে থুতনি ঠেকিয়ে জিজ্ঞেস করলো, এত রাতে এখানে কি করো? মায়া তুর্যর কথার জবাব না দিয়ে উল্টো তুর্যকে প্রশ্ন করলো, আচ্ছা আমি কি কখনো তোমার থেকে কোনো কিছু চেয়েছি? না, আজ তো আমার বার্থডে। আর যদি আমি তোমার থেকে কিছু চাই তাহলে কি তুমি আমাকে তা দেবে? অবশ্যই, কেন দেব না? তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব। তোমার জন্য তো আমার জানও হাজির। মায়ের চোখ দুটো এবার ভেজে উঠল। কান্নামাখা কণ্ঠে মায়া তুর্যকে বলল, তুমি আর একটা বিয়ে করো। মায়ের মুখে এমন কথা শুনে তুর্য এবার মায়ের থেকে একটু দূরে সরে গেল। তারপর কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে মায়াকে বলে, স্বামীকে আবার বিয়ে করানো মানে জানো তুমি? তোমার শরীরে আমার যে স্পর্শগুলো তুমি অনুভব করো, সেই একই স্পর্শ নিজের হাতে অন্য এক নারীর শরীরে এঁকে দেওয়া। স্বামীকে দ্বিতীয় বিয়ে করানো মানে শুধু একটা বাচ্চা পৃথিবীতে আনার পথ খোঁজা না। এটার মানে হলো আমার প্রতি থাকা তোমার সব হক, তোমার সব অধিকার, সমস্ত কিছুর ভাগ অন্য একজনকে দিয়ে দেওয়া। আমি জানি আমি সব কিছু জেনে বুঝে কথাটা তোমাকে বলেছি। সরি, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। তুমি তো এইমাত্র আমাকে বললে আজ আমি যা চাইবো তাই দেবে। তুমি আমার কাছে আমার জীবনটা চাইলে আমি হাসতে হাসতে তোমাকে দিয়ে দিতাম, কিন্তু তুমি আমার কাছে ভালোবাসাকে তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করছো। তুমি আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি আনার কথা বলছো, তাই আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না। এভাবে কতদিন থাকবে? তুর্য ঠান্ডা গলা জবাব দিল, দেখি না আর কটা বছর। তারপর প্রয়োজন হলে যে সকল বাচ্চারা বাবা মার অভাবে এতিমখানায় বেড়ে উঠেছে তাদের মধ্যে থেকে একটা বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসবো। তুর্যের মুখে এমন কথা শুনে মায়া শক্ত করে তুর্যকে জড়িয়ে ধরলো এবং কান্না করতে করতে বলল, তুমি যখন 8 বছর পরে দেশে ফিরে হঠাৎ আমাকে দেখে আমার সাথে সংসার করবে বলে উঠে পড়ে লেগেছিলে, তখন আমি ভেবেছিলাম তুমি আমার বাহ্যিক সৌন্দর্য দেখে আমার পেছনে পড়েছো। কিন্তু তোমার সঙ্গে থাকতে থাকতে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে তোমার ভালোবাসার গভীরতা ঠিক কতখানি। তখন জেদের বসে তোমাকে হারালে হয়তো জীবনে আর কখনো প্রকৃত ভালোবাসার সন্ধানই পাওয়া হতো না। আর অবাক করার বিষয় হলো, অপ্রিয় সে তুমি কখন যে আমার এত প্রিয় হয়ে উঠলে আমি বুঝতেই পারলাম না। আমার জীবনের সকল অপূর্ণতার মাঝে তুমি এক সীমাহীন পূর্ণতা। ভালোবাসি তোমায়, আমিও এক আকাশ পরিমাণ ভালোবাসি তোমায়। আবারও পার হয়ে যায় অনেকটা মাস। তুর্য এবং মায়া আবারও ব্যস্ত হয়ে পড়েছে তাদের কোম্পানির বিভিন্ন কাজে। এমনই একদিন কোম্পানিতে মোটা অঙ্কের প্রফিট হওয়ায় তুর্য তার কোম্পানির সকল স্টাফদের লাঞ্চে মাটন বিরিয়ানি খাওয়াচ্ছিল। তুর্য এবং মায়াও তুর্যর কেবিনে বসে একসাথে লাঞ্চ করছিল, কিন্তু মায়া কিছুটা খাবার খেয়েই অস্বস্তি বোধ করতে শুরু করে। খাবারটা জোর করে আর একবার মুখে নিতে হঠাৎ মায়ের বমি ভাব চলে আসে। চেয়ার থেকে উঠে মায়া দৌড়ে ওয়াশরুমে চলে যায় এবং ওয়াশরুমে গিয়ে ঘর করে বমি করতে শুরু করে। মায়া বমি করছে এটা বুঝতে পেরে তুর্য খাবার রেখে মায়ের কাছে এসে মায়ের পিঠে হাত বুলাতে থাকে। একটু পর মায়া কিছুটা স্বাভাবিক হয়ে তুর্যকে বলে,
তুমি খাবার রেখে উঠে আসতে গেলে কেন? তুমি পাগল হয়েছো? তুমি অসুস্থ হয়ে এখানে বমি করছো, আর আমি ওখানে বসে বসে খাবার খাবো? আমার না সত্যি খুব খারাপ লাগছে। আমি বরং বাসায় চলে যাই। তুর্য উতলা হয়ে বলল, ওকে চলো, তোমাকে বাসায় নিয়ে যাই। মায়া তুর্যের কথায় অসম্মতি প্রকাশ করে বলল, তোমাকে যেতে হবে না, আমি ড্রাইভারকে নিয়ে চলে যাব। তোমার তো একটু পরে মিটিং আছে। তুর্য তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল, তারপর কপাল কুঁচকে বলল, হ্যাঁ তা অবশ্য ঠিক, তবে তোমার যদি বেশি খারাপ লাগে তাহলে আমি মিটিং ক্যান্সেল করে দেই। না না, তেমন কিছু না, একটু খারাপ লাগছে, কিছুক্ষণ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, আর আমি ড্রাইভারকে নিয়ে চলে যেতে পারবো। তুমি মিটিং ক্যান্সেল করো না। তারপর কথা অনুযায়ী তুর্য মায়ার হাত ধরে মায়াকে গাড়ির কাছে নিয়ে গিয়ে ড্রাইভারকে বলল মায়াকে বাসায় পৌঁছে আসতে। বাসায় পৌঁছানোর আগে মায়া কিছু একটা ভেবে একটা ফার্মেসির সামনে গাড়ি থামিয়ে কি যেন একটা কিনে নিল, তারপর আবার রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে মায়া পৌঁছে গেল খান বাড়িতে। বাড়ির ভেতরে ঢুকে মায়া দেখা হলো ড্রয়িং রুমে বসে থাকা আতিয়া বেগমের সঙ্গে। আতিয়া বেগম এই অসময়ে মায়াকে বাসায় দেখে খানিকটা অবাক হলেন। কিছু হয়েছে কিনা মায়াকে জিজ্ঞেস করতে মায়া তার অসুস্থতার কথা জানালেন আতিয়া বেগমকে। আতিয়া বেগম মায়াকে খাবার খেতে বললে মায়া জানিয়ে দিল যে ও অফিস থেকে লাঞ্চ করে এসেছে। তারপর মায়া নিজের রুমে গিয়ে একটু রেস্ট নিল। রাতে তুর্য বাসায় ফিরে দেখলো মায়া ঘুমিয়ে পড়েছে, তাই সে আর মায়াকে ডাকলো না। সে চুপচাপ ফ্রেশ হয়ে এসে মায়ের পাশে শুয়ে পড়ল। কিন্তু সকালবেলা ঘুমের মধ্যে তুর্যের কানে মায়ের কান্নার আওয়াজ এলো। মায়ের কান্নার আওয়াজ কানে আসতেই তুর্যর ঘুম উড়ে গেল। তাড়াহুড়ো করে উঠে বসে চারপাশে চোখ বুলিয়ে দেখলো মায়া রুমে নেই। তখনই হঠাৎ তুর্য খেয়াল করলো কান্নার আওয়াজটা ওয়াশরুমের ভেতর থেকে আসছে। তাই তুর্য আর দেরি না করে দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুমের দরজা তখন ভেতর থেকে খোলাই ছিল। তুর্য দরজা ঠেলে ওয়াশরুমের ভেতরে যেতে দেখতে পেল মায়া ওয়াশরুমের এক কোণে বসে কান্না করছে। তুর্য মায়ের কাছে গিয়ে মায়ের কান্নার কারণ জানতে চাইলে মায়া তুর্যর দিকে কিছু একটা এগিয়ে দেয়। তুর্য প্রথমে কিছু বুঝতে না পারলেও পরবর্তীতে খেয়াল করে দেখে মায়ার হাতে একটি হোম প্রেগন্যান্সি টেস্ট কিট, যা পজিটিভ দেখাচ্ছে। সেটা দেখে তুর্য ধূপ করে ওয়াশরুমের মেঝেতে বসে পড়ে। তুর্যের হাতে রয়েছে প্রেগন্যান্সি কিট। এই ছোট্ট জিনিসটাকে ধরতে তুর্যের হাত রীতিমতো থরথর করে কাঁপছে। হঠাৎই তুর্য মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে। সেই সঙ্গে তুর্যের চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রুজল। অশ্রু কষ্টের নয়, এ অশ্রু যে বড়ই সুখময়। তারপর তুর্য মায়াকে কোলে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ওয়াশরুম থেকে বেরিয়ে তুর্য জোরে জোরে আম্মু আম্মু বলে চিৎকার করতে থাকলো। আম্মু, এই আম্মু কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে আসো, দেখে যাও, আল্লাহ তোমাদের আশা পূরণ করেছে, তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়েছে। আতিয়া বেগম এত সকালে ছেলের চিৎকার শুনে দৌড়ে এসে ছেলের রুমে। আতিয়া বেগমকে আসতে দেখেই তুর্য দৌড়ে গিয়ে আতিয়া বেগমকে কোলে তুলে নিল। তারপর আতিয়া বেগমকে কোলে নিয়ে খুশিতে পাগলের মতো ঘুরতে থাকলো। ওদিকে আতিয়া বেগম চিৎকার করে বলছে, বাবা নামা আমাকে, আমার মাথা ঘুরছে, নামা নামা। কিছুক্ষণ পরে তুর্য থেমে যায় এবং আতিয়া বেগমকে কোল থেকে নামিয়ে জড়িয়ে ধরে। আতিয়া বেগম ছেলের এই মহা আনন্দের কারণ বুঝতে না পেরে ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? তোকে এত আনন্দিত আমি এর আগে কখনো দেখিনি। বিজনেস কি আবার অনেক বড় প্রফিট হয়েছে? তুর্য এবার মায়ের গলা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে মায়ের গালে হাত রেখে খুশি মনে বলল, এই আনন্দ বিজনেসের প্রফিটের জন্য না, আমার লাইফে অনেক বড় প্রফিট হয়েছে। এই আনন্দ আমার লাইফের সেই প্রফিটের জন্য। আতিয়া বেগম ছেলের কথার অর্থ বুঝতে না পেরে বলল, তোর কথার কোনো আগামাথা তো আমি বুঝতে পারছি না বাপু, কী হয়েছে বলবি তো? ওদিকে লজ্জায় মায়ের নাক এবং গাল দুটো টমেটোর মতো লাল টকটকে হয়ে যাচ্ছে। তুর্য যখন আতিয়া বেগমের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আম্মু, খুব তাড়াতাড়ি আমাদের সকলের আশা পূর্ণ হবে। এখন থেকে কেউ আর মায়ের দিকে আঙ্গুল তুলতে পারবে না, কেউ এর মায়াকে কষ্ট দিতে পারবে না। সবাইকে জানিয়ে দাও চৌধুরী বংশের উত্তরাধিকারী আসছে। আম্মু, তুমি দাদি হতে চলেছ। আতিয়া বেগম ছেলের মুখে এমন কথা শুনে প্রথমে বিশ্বাস করতে পারে না, তাই দৌড়ে মায়ের কাছে গিয়ে মায়াকে জিজ্ঞেস করে, সত্যি সত্যি আমি দাদি হতে চলেছি? সত্যি আমার তুর্য সন্তানের পৃথিবীতে আসতে চলেছে? মায়া ভীষণ লজ্জা পায়, তাই মুখে কিছু না বলে মাথার উপর নিচ করে হ্যাঁ সূচক ইশারা দেয়। আতিয়া বেগম খুশিতে পাগল হয়ে যায়। সে কি রেখে কি বলবে আর কি রেখে কি করবে কিছু বুঝতে পারে না। তাই সে কোনো রকমের তুর্য এবং মায়াকে বলে, তোরা থাক, আমি গিয়ে তোদের বাবাকে খবরটা দিয়ে আসি।
আতিয়া বেগম চলে যেতেই তুর্য মায়ের হাত ধরে বলে, বিশ্বাস করো, আজকে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হচ্ছে। আল্লাহ আমাকে কোনো কিছুর কমতি দেয়নি। হ্যাঁ, এখন মহান আল্লাহর কৃপায় আমার সন্তানটা সুস্থভাবে পৃথিবীতে এলে আমি ওর নামে একটা অনাথ আশ্রম খুলব, যাতে করে আমি অন্তত পক্ষে হাজার খানেক পথশিশু এবং এতিম বাচ্চাদের দায়িত্ব নিতে পারি। তুর্যের এমন সুন্দর চিন্তা ভাবনা দেখে মায়া এতে সম্মতি জানায়। কিছুক্ষণ পরে মায়া বলে, চলো আমরা তাড়াতাড়ি তৈরি হই নিই, নইলে আবার অফিসে যেতে লেট হয়ে যাবে। এখন থেকে তোমার অফিস যাওয়া সম্পূর্ণ বন্ধ। তুমি সম্পূর্ণ বেড রেস্টে থাকবে, আর আমি আজকেই আমাদের রুম নিচে শিফট করার ব্যবস্থা করছি। আমি চাই না 5 বছর আগে সেই দুর্ঘটনা আবার ঘটুক। এমনিতে তুমি তৈরি হয়ে নাও, আমরা ডক্টরের কাছে যাব। তুর্যের কথার যুক্তি আছে, তাই মায়া আর কথা না বাড়িয়ে তুর্যের কথা সম্মতি প্রকাশ করলো। এভাবে শুরু হলো মায়ার প্রেগন্যান্সি জার্নি। পুরো প্রেগন্যান্সির সময় তুর্য বেশিরভাগ সময় বাড়িতে থাকতো। মায়ার প্রতিটি ছোট ছোট বিষয়ে তুর্য, আতিয়া বেগম এবং আরাব খানের নজরদারিতে থাকতো। আরাব খান বর্তমানে সমস্ত ব্যবসার দায়িত্ব তুর্যের কাঁধে দিয়ে নিজে অবসর গ্রহণ করেছে। বর্তমানে আরাব খান বলে, সারা জীবন তো ব্যবসা বাণিজ্যের পেছনে পরিশ্রম করে আসলাম, এখন এসব তুই সামলা। 2 দিন পর আমার নাতি নাতনি আসবে, তাই আমি ওদের সঙ্গে খেলাধুলা করার জন্য আগে থেকে অবসর নিয়ে বসে রইলাম। আরাব খানের আমার বাচ্চামোর মতো কথাবার্তা শুনে খান বাড়ির সকলে হেসে ওঠে। বর্তমানে এক একটা দিনকেও খান বাড়ির সকলের কাছে এক একটা বছর মনে হয়। সবাই অধীর আগ্রহে বসে আছে খানবাড়ি সে পুচকে সদস্যের জন্য। এর মাঝে তনিও একবার তার মেয়েকে নিয়ে এসে 15 দিন বাংলাদেশে থেকে গেছে। যদিও নীরবের অতিরিক্ত কর্মব্যস্ততা এবং তন্নির মেয়ের স্কুলের কারণে তারা বাংলাদেশে আসারই সময়ই পায় না, তবুও তন্নি হাজারো ব্যস্ততার মাঝেই মায়ার জন্য সময় বের করেই ফেলে। মায়ের ডেলিভারির সময়ও তন্নি আসবে বলে মায়াকে আশ্বস্ত করেছে। সারাদিনে হাজারো ব্যস্ততার মাঝেও প্রতিদিনই তন্নি মায়ের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক সময় কথা বলে। ওদিকে ইমনও কদিন পরপরে মায়ের জন্য মায়ের সকল পছন্দের জিনিস কিনে নিয়ে আসে। প্রথমবার যখন ইমন মায়ের জন্য চকলেট, ফল, আইসক্রিম এবং কিছু ড্রেস নিয়ে এসেছিল, তখন মায়া বলেছিল, ভাইয়া, এত কিছু আনার কোনো প্রয়োজন ছিল না, আপনি এসেছেন এতেই আমি অনেক খুশি হয়েছি। ইমন তখন মন খারাপ করে বলেছিল, ভাই হয়ে বোনের জন্য সামান্য কিছু জিনিস আনার অধিকারও যদি আমার না থাকে, তাহলে আমি আর কখনোই বাড়িতে আসবো না। তারপর থেকে মায়া আর কখনো ইমনকে এগুলো করতে নিষেধ করেনি। আর সম্মতি পেয়ে এমনও কদিন পরপরই 2 হাত ভর্তি করে মায়ার জন্য এটা ওটা নিয়ে হাজির হয়। ওভাবেই দিন গুনতে গুনতে চলে আসে বহু অপেক্ষিত সেই সময়। বর্তমানে মায়া 9 মাসের গর্ভবতী। দুপুরে খাবার খেয়ে চেয়ার থেকে উঠে বেড়ানোর সময় মায়া তার তলপেটে চিনচিনে ব্যথা অনুভব করে। ধীরে ধীরে সেই ব্যথা ক্রমাগত বাড়তে শুরু করে। মায়া সেই ব্যথা সহ্য করতে না পেরে বেলা 3টার দিকে আতিয়া বেগমকে সব কিছু খুলে বলে। সব শুনে আতিয়া বেগম ওই মুহূর্তে তুর্যকে কল করে মায়ার অবস্থা সম্পর্কে জানিয়ে দেয়। তারপর আতিয়া বেগম এবং আরাব খান মিলে ড্রাইভারের সাহায্যে মায়াকে হসপিটালে নিয়ে যায়। মায়াকে হসপিটালে নিয়ে আসার অল্প কিছু সময়ের মধ্যে মায়া সুস্থ স্বাভাবিকভাবেই নর্মাল ডেলিভারি হয়ে যায় এবং মায়া একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। ওদিকে তুর্যর অফিস হসপিটাল থেকে বেশ অনেকটা দূরে হওয়ায় তুর্যর আসতে একটু সময় লাগে। তুর্য অফিস থেকে সোজা হসপিটালে চলে আসে। গত 20 মিনিট আতিয়া বেগমকে তুর্য 5-6 বার কল করলেও তিনি একবারও তুর্যের কল রিসিভ করেনি। আতিয়া বেগম তুর্যের কল রিসিভ না করে তুর্য বুঝতেও পারছে না মায়ের পরিস্থিতি এখন কেমন। তাই তুর্য হসপিটালে এসে রিসেপশন থেকে জেনে নেয় মায়ের জন্য কোন কেবিন বুক করা হয়েছে। তারপর তুর্য সেই ক্যাবিনে গিয়ে দেখে আতিয়া বেগম সদ্য জন্ম নেওয়া একটি বাচ্চাকে কোলে নিয়ে বেডের উপরে বসে আছে। মায়াকে সেখানে দেখতে না পেয়ে তুর্য উতলা হয়ে বলে, আম্মু, মায়া কোথায়? মায়ার এখন কি অবস্থা? আমি তোমাকে তখন থেকে কল করছি, তুমি এতক্ষণ আমার কল ধরনি কেন? ছেলের এমন ব্যবহার দেখে আতিয়া বেগম মুচকি হেসে বলল, মায়া ডেলিভারি রুমে আছে। আম্মু, মায়া ডেলিভারি রুমে আছে আর তুমি এখানে অন্যের বাচ্চা নিয়ে বসে আছো? তুর্য এখনও জানে না যে মায়ের ডেলিভারি হয়ে গেছে, তাই আতিয়া বেগম হাসতে হাসতে বলল, ওরে পাগল ছেলে, এটা অন্যের বাচ্চা না, এটা তোর বাচ্চা। মায়ের ডেলিভারি হয়ে গেছে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে মায়া এখন সুস্থ আছে। কিছুক্ষণ পরে ও কেবিনে আনা হবে। মায়ের কথা শুনে তুর্য এবার বরফের মতো জমে যায়। তুর্যের কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। তুর্য ভাবতেই বুক কেঁপে উঠছে যে তার মায়ের কোলে থাকা ঘুমন্ত শিশুটি তার সন্তান। সকল অনুভূতি এড়িয়ে তুর্য এগিয়ে গেল তার মায়ের কাছে। তুর্যের কাছে আসতেই আতিয়া বেগম বাচ্চাটিকে এগিয়ে দিল তুর্যের দিকে।
তুর্য কাঁপা কাঁপা হাতে তার সন্তানকে কোলে নিতেই যাবে, তখনই মায়াকে কেবিনে নিয়ে আসা হলো। তাই তুর্য তার সন্তানকে কোলে না নিয়ে এগিয়ে গেল মায়ার দিকে। আজকের এই বিধ্বস্ত এবং ঘুমন্ত মায়াকে তুর্যের কাছে এক অসীম সৌন্দর্যের অধিকারিণী বলে মনে হচ্ছে। মায়াকে কেবিনে দেওয়ার কিছু সময় পরে মায়া চোখ মেলে তাকালো। মায়া চোখ মেলে তাকাতে তার পাশে তুর্যের উপস্থিতি বুঝতে পারল। তাই মায়া কোনো রকমে তুর্যকে জিজ্ঞেস করলো, বাবুকে দেখেছ? তুর্য মায়ের কপালে চুমু খেয়ে বলল, হুম। মায়া পুনরায় আদো আদো গলায় জিজ্ঞেস করলো, কার মতো হয়েছে? একদম মামার মতো। তুর্যের মুখে এই ছোট্ট কথাটা শুনে মায়ের বুকের ভেতর ধপ করে উঠল। আতিয়া বেগমও পাশ থেকে বলে উঠল, তুর্য সত্য কথা বলেছে মায়া, মাশাআল্লাহ, আমার দাদু ভাই দেখতে একদম আমার ভাইয়ের মতোই হয়েছে। আমি দেখবো বাবুকে। ওকে। এরকম পরিস্থিতিতে ছেলে আর ছেলের বউয়ের মাঝে দাঁড়িয়ে থাকা শোভনীয় দেখায় না। তাই তুর্য বাবুকে নেওয়ার জন্য হাত এগোতে আতিয়া বেগম তুর্যের কাছে বাবুকে রেখে কেবিন থেকে বেরিয়ে যায়। তুর্য খুব সাবধানে তার সন্তানকে কোলে নিয়ে মায়ের কাছে এগিয়ে যায়। মায়াকে তার বাচ্চার মুখ দেখাতে নিলেই বাচ্চা প্রথমবারের মতো তুর্যের কোলে হিসু করে দেয়। ছেলে হিসু করে দিয়েছে বুঝতে পেরে তুর্য তার ছেলের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, তোমাকে পৃথিবীতে আনার জন্য সারা রাত তোমার মায়ের সঙ্গে এত পরিশ্রম করলাম, আর তুমি কি না তোমার সেই পরিশ্রমের এই প্রতিদান দিলে? সদ্যজাত নেওয়া শিশুকে এই কথা বলায় মায়া বলে উঠল, ছি। এভাবে সুন্দর সুন্দর কিছু মুহূর্তের মধ্য দিয়ে পার হতে থাকে তাদের জীবন। তুর্য এবং মায়ার ছেলের নাম রাখা হয়েছে তীব্র। আজ তীব্র মুখে ভাত। তুর্য চায় না যে তার সন্তান বাইরের কারো নজরে পড়ুক, তাই বিশেষ কিছু আত্মীয় স্বজনদের নিয়ে ঘরোয়াভাবে তীব্রর মুখে ভাতের অনুষ্ঠান করা হয়েছে। সেখানে উপস্থিত ছিল অগ্নি, ইরা এবং তাদের 2 মেয়েও। তীব্রর বয়স বর্তমানে 7 মাস। অথচ তীব্র মুখে ভাতের দিনে তুর্য প্রকাশ করলো আরেকটি সুখবর। সেটি হলো মায়া দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে। তুর্যের মুখে হঠাৎ এমন কথা শুনে খান বাড়িতে উপস্থিত প্রতিটি মানুষই অবাক হয়ে গেল। তবে কথাটি সত্য। তীব্রর যখন 5 মাস বয়স তখনই মায়া দ্বিতীয়বারের মতো আরেকটি প্রাণ তার গর্ভে ধারণ করে। এত ছোট বাচ্চা রেখে মায়া আবার প্রেগনেন্ট, কথাটা শুনে খান বাড়িতে উপস্থিত সবাই যেন অবাক হলো, তেমন আবার খুশিও হলো। অগ্নি তখন ইরাকে মায়ার দিকে ইশারা করে বলল, দেখো, মায়া 7 মাসের বাচ্চা রেখে আবার দ্বিতীয়বারের মতো মা হচ্ছে, অথচ আমরা 5 বছর আগে 2টো বাচ্চা নিয়ে এখনো বসে আছি। যে 2টা বদের হাঁটি পয়দা করেছো, ওই 2টাকে আগে মানুষ করো। আমি আর ওসবের মধ্যে নাই। তখনই পেছন থেকে সুখ আর পাখি এসে বলল, পাপা দেখেছো, মাম্মি আবার আমাদের বদের হাড্ডি বলল। তুমি মাম্মিকে বকা দিয়ে দাও। ওকে বেবি, আমি বাসায় নিয়ে গিয়ে তোমাদের মাম্মিকে খুব করে বকে দেব। বাবার কথা শুনে মেয়েরা খুশিতে হাততালি দিতে শুরু করলো। এভাবে হাসি খুশিভাবে পার হয়ে যেতে থাকলো তাদের জীবন।